ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবকে হুমকি সহ চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। কি বলেছেন তিনি বিপ্লব দেবের উদ্দেশ্যে, শুনুন বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। বর্তমানে লোকসভার মাননীয় সাংসদ, যার নির্বাচন নিয়ে এই ত্রিপুরা রাজ্যের মানুষের অজস্র অভিযোগ, কিভাবে তিনি একেবারে বিশ্ব রেকর্ড করে এত ভোটে তিনি নির্বাচিত হয়ে গেলেন। যাই হোক, ওটা আর একটি ব্যাপার। তিনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন 4 বছর। তিনি নাকি কোন একটা প্রসঙ্গে বলেছেন যে সিপিএম এর রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্যের বিধানসভা বিরোধী দলের নেতা যেন বাড়াবাড়ি না করে, যে অতীতে তখনকার সময়কার যারা বিরোধী দলের লোক, তারা আমাদের সম্পর্কে এই বিরোধিতা করতে গিয়ে, আমার চেহারা কালিমা লেপন করতে গিয়ে একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে 7 ব্লকের আধা কেলেঙ্কারি, এটা জিতেন্দ্র চৌধুরী যুক্ত। তো মাঝখানে অনেক দল গড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, আগে অন্য দলে থেকে যারা কথাগুলি বলেছেন তারাই বিজেপি যোগদান করেছে, এখনো অনেকে সেখানে আছেন। ইদানিং কালে ভারতীয় জনতা পার্টি যখন ক্রমশ দুর্বল হচ্ছে, পায়ের তলার মাটি হারাচ্ছে, সেদিন 9 তারিখে বহু এই দোল পিটিয়ে ঢঙ্কা নিনাদ করে সারা ত্রিপুরা রাজ্যে হলিয়া জারি করেও তারা আমাদের যে জনসভা আমরা করেছিলাম 29 তারিখে, 29 জানুয়ারি, সমস্ত বাধা বিপত্তি আক্রমণকে মারিয়ে তার আর্ধেকও করতে পারে। স্বাভাবিক, ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা আছেন তারা আতঙ্কিত। আগামীর অজানা ভয়ে এদের ঘুম নেই। সে থেকেই কি ডাক্তার মানিক সাহা, কি রাজীব ভট্টাচার্য, কি এই বিপ্লব কুমার দেব, এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল তাবল কথা বলেন, প্রাসঙ্গিক বলেন, অপ্রাসঙ্গিকও বলেন। এবং এই বিপ্লব কুমার দেব নাকি বলছেন যে সেই 7 ব্লকের সেই ফাইলটা রেডি আছে। আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ফাইলটা খোলার জন্য। আমি বিপ্লব কুমার দেব বা তাদের দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আপনি 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কোথায় আপনি ঘুমিয়েছিলেন? ওই কথায় কথায় ডাক্তার মানিক সাহা এখন বলেন বিরোধী দলের নেতাদের চোখের ছানি পড়েছে। আপনাকে তাহলে চোখের ছানি পড়েছিল কেন? বিপ্লব কুমার দেব এইভাবেই যে কোনো প্রসঙ্গ ছাড়াই, উদ্দেশ্য ছাড়াই, কারণ ছাড়াই, কি সামাজিক অনুষ্ঠান, কি কোনো ধর্মীয় অনুষ্ঠান, কি কোনো এরকম রাজনৈতিক কোন কর্মসূচি, যে সর্বত্র তিনি সিপিএম কে দেখে নেবেন, সিপিএম অস্তিত্ব থাকবে না, বঙ্গোপসাগর ভাসিয়ে দেবেন ইত্যাদি বলছেন। সিপিএম তো কখনো কোনো ব্যক্তির নামে, আমরা বিজেপির বিরুদ্ধে আমরা বলি নীতিগত ভাবে, রাজনীতিগত ভাবে নীতির সমালোচনা করি, কিন্তু আমরা
এককভাবে কোনোদিন মানিক সাহা, বিপ্লব কুমার দেবী বলি দেখি, বিপ্লব কুমার দেবের কেন এই অস্থিরতা? ওই যে মানুষের শরীরে যদি কৃমি হয়, কি বলে, এই এই দমে অটোমেটিক সে মানে মানুষটা অস্থির থাকে, এক জায়গায় বসতে পারে না। বিপ্লব কুমার দেবেরও তাই। অজস্র প্রশ্ন তার বিরুদ্ধে তার মনে তাড়া করছে। সে পাবলিক তাকে হাত জোর করলেও সেটাকে দেখছে তাকে বোধহয় মারার জন্য ঘুষি দেখাচ্ছে। কারণ 4টা বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে কেন বলির পাঠার মতো ঘাড় ধরে নামিয়ে ত্রিপুরা থেকে নির্বাসিত করে দিল? বিজেপির লোক তারা ভেতরে জানে ঠিকই, কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ জানে না। ত্রিপুরা রাজ্যের মানুষ সে কারণগুলো খুঁজছে। বিপ্লব কুমার দেবকে, বিজেপিকে সে কারণ দেখাতে হবে। এবং সে কারণগুলা কি? তার 4 বছরের মুখ্যমন্ত্রীর অজস্র দুর্নীতি। এই যে বিজেপির সরকারের তাদের পায়ের তলা মাটি যত যাচ্ছে, সে তো ভয় পাচ্ছে। বিজেপি সরকার নাই মানে হলো ফাইলগুলি খুলবে। কাজেই অন্যদের উপরে এরকম একটা হাত পা ছুঁড়ে দিয়ে সে একটু মানে শান্তিতে ঘুমাবার চেষ্টা করে, আর তো ঘুম হয় না। এই হলো তার এই বক্তব্যের পেছনে মূল কারণ। নাহলে হঠাৎ করে বলা নেই, কওয়া নেই। তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন। এবং আমি প্রকৃত ঘটনা বলি, এই জিতেন্দ্র চৌধুরী যখন আরডি মিনিস্টার ছিলেন, ওই ঘটনা যখন হয়, আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হলো, তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলে, তখন বিজেপি ছিল না। আর পরবর্তী সময়তে তিনি বিজেপির একজন দেবতুল্য কার্যকর্তা হয়ে যান। তো বিপ্লবকে কাকে বলছে, কাকে বোকা বানাচ্ছে? আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরার চেয়ে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে। আর দিন শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারি গুলো বের হবে। কেন তাকে বিজেপি তাকে সরাতে হবে? আমরা তো সরাইনি, বিজেপি সরিয়েছে। এই কারণগুলো